20 হানিমুনে এসেছে মেঘালয় ও মিশু, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সাথে ওদের একগাদা বাচ্চা কাচ্চাও এসেছে। হানিমুন হচ্ছে দুজনের হানিবানির জন্য, এখানে বাচ্চারা কেন আসবে? তাও আবার একগাদা নাদুসনুদুস গুলটুস গালটুস বাচ্চা, ওদেরকে ছেড়ে থাকাও যায় না। আরও বেশি বিব্রতকর ব্যাপার হচ্ছে, রোমাঞ্চের সময় বাচ্চারা চেঁচামেচি করে বলে, আব্বু আম্মু তোমরা কি করছো? ঘুম ভেঙে গেল মিশুর, এটা একটা স্বপ্ন ছিল তবে এটা কোনো স্বপ্ন হলো? মেজাজ খারাপ করা স্বপ্ন। হানিমুনে গেছে সাথে কয়েক হালি বাচ্চা নিয়ে, একদিকে হাসি পাচ্ছে, অন্যদিকে রাগ লাগছে। মিশুকে নড়াচড়া করতে দেখে মেঘালয়ের ঘুম ভেঙে গেল। জানতে চাইল, কি হয়েছে? মিশু বলল, একটা পাজি স্বপ্ন দেখেছি। স্বপ্ন আবার পাজি হয়ে কিভাবে? তো দেখলাম আমরা হানিমুনে গেছি আর আমাদের একগাদা বাচ্চাও গেছে সাথে। ভ্যাবাচ্যাকা খেলেও শব্দ করে হেসে উঠল মেঘালয়। হাসতে হাসতে বলল, মজার স্বপ্ন দেখেছ বটে। বাচ্চার আবার বাচ্চাও হইছে? পাগলি একটা। পাগলি বলবেন না। সময়মতো বিয়ে হলে আমি এতদিনে 4টা বাচ্চার মা হতাম। হা হা হা, কত বছরে বিয়ে হলে? তা জানি না, তবে আমাদের এখানে একটা মহিলার বয়স 18+, কিন্তু 4টা বাচ্চা আছে, আমার ও হতে পারত। মেঘালয় মুচকি হেসে বলল, কয়টা বাচ্চা লাগবে বলো? আমি তো আছি। মানে? মেঘালয় দুষ্টুমি হাসি হেসে বলল, মিশু বর্তমানে তুমি আবার একমাত্র প্রেমিকা ও আদরের বউ, তোমাকে ভালোবাসাটা আমার দায়িত্ব তাই না? ভালোবেসে অনেকেই জীবন দেয়। আমি তো তোমার জন্য জীবন দিতে পারবো না, কিন্তু তোমার পেটে একটা জীবন এনে দিতে পারবো। মিশু অবাক হয়ে চেঁচালো, কি? কি বললেন? মেঘালয় আবারও বলল, আমি তোমার জন্য জীবন দিতে পারবো না, কিন্তু তোমার পেটে একটা জীবন এনে দিতে পারবো। মিশু ক্ষেপে গিয়ে বলল, ছাড়ুন আমাকে, দূরে সরে ঘুমান, ছাড়ুন বলছি। মেঘালয় হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে বিছানার উপর। মিশুকে ছেড়ে দিতেই সে খানিকটা দূরে গিয়ে বালিশে শুয়ে পড়ল। মেঘালয় কম্বল টানাটানি করছে আর বলছে, আমার শীত করছে তো, পুরোটা কম্বল নিজে নিয়ে নিয়েছ। মিশু একদিকে কম্বল ধরে টানছে, অন্যদিকে মেঘালয় টানছে। দুজন দুদিকে ধরে বেশ কিছুক্ষণ টানাটানি করার পর ক্ষান্ত হয়ে মিশু ছেড়ে দিল। তারপর কম্বল ছাড়াই শুয়ে পড়ল। মেঘালয় মুখ টিপে হেসে বলল, আমি একাই গায়ে দিব? দিন। আমার লাগবে না। আর কাল সকাল হলেই বাড়ি থেকে বের হয়ে যাবেন। আর কোনো দিনও কোনো রকম যোগাযোগ করবেন না বলে দিলাম। কেন? আমি ডিভোর্স চাই। কথাটা বলার পর শ্বাস নেয়ার ও সময় পেল না মিশু। আচমকা কি যে হয়ে গেল বুঝে উঠতে সময় লাগল ওর। মেঘালয় খপ করে পেটের উপর দিয়ে এক হাত দিয়ে কোমরটা চেপে ধরে হেঁচকা টান দিয়ে নিজের কাছে টেনে নিল। তারপর মিশুকে নিচে ফেলে উপরে উঠে দুহাত মিশুর হাতের উপর রেখে পুরোপুরি বন্দি করে ফেলল ওকে। আবেশে চোখে বুজে ফেলেছে মিশু, বাম হাতের তালুর উপর ডান হাতের তালু, আঙুলের ফাঁকে আঙুল। চোখে চোখ রেখে মেঘালয় বলল, তাকাও। মিশু ভয়েই কাঁপছে, কিছুতেই চোখ খুলছে না। মেঘালয় আবারও বলল, তাকাও। মিশু ভয়ে ভয়ে চোখ মেলে তাকাল। মুখের উপর মেঘালয়ের মুখটা দেখে শিউরে উঠল একেবারে। একবার ঢোক গিলে তাকালো মেঘালয়ের চোখের কোটরে। মেঘালয়ের চোখে কি যেন আছে, ছটফটানি বাড়তে শুরু করেছে মিশুর। অত বড় মানুষটার শরীরের নিচে পড়ে কেমন যেন শক্তিহীন লাগছিল নিজেকে। মেঘালয় বলল, আর যদি একবার এই কথা বলেছ তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিলাম। আমি আপনার চেয়েও খারাপ হব। তাই কি করবা শুনি? হাত ধরে ফেলেছেন তাতে কি? কামড়ে গোশত ছিঁড়ে নিব।
মিশু কথাটা বলে একদণ্ড শান্তি নিতে পারল না। মেঘালয় হুট করেই ঠোঁটে ঠোঁট রেখে ছোট্ট কামড় বসিয়ে দিল মিশুর নিচের ঠোঁটে। সুখে মেঘালয়কে দুহাতে শক্ত করে ধরে ফেলল মিশু। কামড়ও কখনো এত সুখের হয় বুঝি? মেঘালয় এমন কেন? কোনো কথাবার্তা ছাড়াই এটা করে বসে। উফ, লজ্জা লাগছে। লজ্জায় লাল হয়ে উঠল মিশু। লাল থেকে ক্রমশই নীল হতে লাগল। মেঘালয় ঠোঁট ছেড়ে দিতেই মিশু দুহাতে মেঘালয়ের পিঠ শক্ত করে বুকের সাথে চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। ওর ছোট্ট শরীরটা চাপা পড়ে দম ফেলতেও পারছে না। মেঘালয় মুখটা তুলে মিশুর চোখে চোখ রেখে বলল, কার ক্ষমতা কেমন দেখলে তো? মিশু কোনো কথা বলতে পারল না। মেঘালয় গভীরভাবে তাকাচ্ছে। মিশুর শরীরটা চাপা পড়লেও ভেতরে কাঁপন ধরে গেছে ঠিকই। মেঘালয় বলল, তোমাকে সব দিক থেকে প্রেম দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তোমার পুরো শরীর জুড়ে আমার প্রেমের বীজ দিয়ে পাহারা দেয়া হচ্ছে। পালাবার চেষ্টা করলেই প্রেমের বৃষ্টিতে ঝাঁঝরা হয়ে যাবে। স্বেচ্ছায় হৃদসমর্পণ করো, নয়তো চুমু ছুঁড়তে বাধ্য হব। চোখের দিকে তাকিয়ে এভাবে বললে কি বাঁচা যায়? খুন হয়ে যায় না? মিশুর চোখে মুখে অন্যরকম একটা আভা ছড়িয়ে পড়েছে। মেয়েটার ভেতরে কি পরিমাণ আন্দোলন শুরু হয়ে গেছে সেটা দেখেই অনুধাবন করা যাচ্ছে। মিশু তো শেষ হয়েই যাবে এবার। কে আটকায় ওকে? হৃদয় সমর্পণ না করলে যে চুমুর বুলেটাঘাতে ঝাঁঝরা করে দিবে। মেঘালয় মুচকি হেসে বলল, আমার বয়স কত জানো? 27। আমি জীবনে প্রথম তোমার কাছেই হৃদয় চেয়েছি। না দিল জোর করে দখল করব, তারপর প্রেমের বানে ডোবাবো তোমার পুরো শহর। একটা শহর জুড়ে শুধুই আন্দোলন হবে, প্রেমের আন্দোলন। মিশু মুগ্ধ হয়ে এতক্ষণ পর কথা বলল, আপনি তো চরম রোমান্টিক। দেখে বোঝাই যায় না। এত গুরুজি সাধু মানুষটার ভেতরে যে এত রোমান্টিকতা আছে ভাবাই যায় না। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ইস কি খারাপ আপনি। আপনি তাহলে মানছেন আপনি বইটা অতটা সুবিধার না? আমি থ্রিলার প্লাস রোমান্টিক বই, বুঝলে? পুরো বই জুড়ে রহস্য আর অ্যাডভেঞ্চার বিরাজ করে। এ বইয়ের ভাষা বুঝার সাধ্য কারো নেই। মিশু হেসে বলল, বই খোলার সাহস কারো হয়নি, আর পড়া তো দূরের কথা, বই যদি নিজে থেকেই খুলে পড়তে বলে, তখন না বুঝলেও পড়ব। মেঘালয় হেসে ফেলল। মিশু হাতের আঙুলগুলো নাড়ানোর চেষ্টা করেও পারল না। মেঘালয়ের সমস্ত আঙুল আঁকড়ে ধরে আছে ওর আঙুলগুলোকে। ছোট্ট ছোট্ট হাত দুটোকে হাতের নিচে পিষে ফেলতে দারুণ আনন্দ। ভেবেই ফিক করে হেসে ফেলল মেঘালয়। মিশু বলল, আমাকে ছাড়ুন, ঘুমাতে দিন। আজ আমাদের প্রথম বাসর রাত না? বাসর রাত কবার হয়? আমাদের জীবনের প্রত্যেকটা রাতই বাসর রাত হবে। আর প্রত্যেকটা দিনই ঈদের দিন হবে। আমার লোভ ধরিয়ে দিচ্ছেন? মেঘালয় হেসে বলল, খুব দিচ্ছি। আরও দিব? দেখি আপনার ক্ষমতা। মেঘালয় আরও একটু নিচু হয়ে মিশুর নাকে একটা ছোট্ট কামড় দিয়ে বলল, কালকেই বাবাকে বলবো আমি আমার প্রেমিকাকে বিয়ে করে ফেলেছি। ব্যাস, বাবা গাড়ি নিয়ে এসে তোমাকে নিয়ে যাবে। মিশু অবাক হয়ে বলল, কি? সত্যি নাকি? হুম। কিন্তু অবশ্যই বলতে হবে গার্লফ্রেন্ডকে বিয়ে করেছি। আমার প্রেমিকা যেই হোক না কেন বাবা মেনে নিবেন। কিন্তু এক্সিডেন্টলি বিয়ে হয়েছে শুনলে কখনোই মেনে নিবে না। এটা ডিপেন্ড করছে আমার উপর। আমি বিশ্বাসই করতে পারছি না। বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তুমি শুধু একটা কাজ করো। মিশু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি? মেঘালয় বলল, কাম নেয়ার। শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল মিশু। মেঘালয় মিশুর দুহাতে নিজের হাত রেখেই মিশুর গলায় মুখ গুজে দিল।
অনেকক্ষণ নীরবে কেটে গেল এভাবে। মিশুর চোখে পানি, মানুষটা হঠাৎ জীবনে এসে দখল করে নিচ্ছে, প্রেমে পড়তে বাধ্য করছে এভাবে। ইস, এমন কেন সে? মেঘালয় সোজা হয়ে শুয়ে মিশুকে বুকের উপর টেনে নিয়ে বলল, আর দুষ্টুমি করব না, এখানে মাথা রেখে শান্ত হয়ে ঘুমাও। আপনি এমন কেন? আমার ২৭ বছরের জীবনের সমস্ত ভালোবাসা জমিয়ে রেখেছিলাম তোমার জন্য, একটু এক্সাইটমেন্ট তো থাকবেই, তাই না? মিশু আর কিছু বলল না। মেঘালয়ের এই তীব্র প্রেমের বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠান্ডা লেগে যাবে কিনা ভাবছে। এমন একজনকে পাওয়ায় সুখ সুখ অনুভূত হচ্ছে। মেঘালয়ের শরীরে দারুণ একটা গন্ধ মিশে আছে। বুক ভরে সেই ঘ্রাণ নিতে নিতে ঘুমিয়ে পড়ল মিশু। মেঘালয় ওর চুলে হাত বুলিয়ে দিতে লাগল। ২১ সকালে ঘুম ভাঙার পর মিশু বেশ বুঝতে পারল এখনো মেঘালয়ের বুকেই গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। হাতটা ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেও পারল না। কি শক্ত করে ধরে রেখেছে বাবা! না ছাড়ানো যায়, না ফেরানো যায়। মেঘালয় ঘুমাচ্ছে। মিশু নিশ্চুপ হয়ে ভাবতে লাগল এই অদ্ভুত সম্পর্কের কথা। কেমন হুট করেই সবকিছু ঘটে গেল। মেঘালয়ের মনে একবার হলেও দুশ্চিন্তা এসেছে, মিশুকে স্ত্রী হিসেবে মানতে খুব আপত্তিও হয়তো ছিল। অথচ কিছুই বুঝতে দিচ্ছে না, বরং নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে মিশুকে ভালোবাসার, মিশুকে নিয়েই সুখী হওয়ার, একদম অন্যরকম একটা মানুষ। নিজের ভেতরে কি চলে সেটা কাউকে বুঝতে দেয় না। মিশু পা দুটো মেলে দেওয়ার চেষ্টা করল লম্বা করে। পা মেলতেই মেঘালয়ের উন্মুক্ত পায়ের সাথে পা লেগে গেল। রোমশ পায়ে কোনো আলগা আস্তরণ নেই, তার মানে লুঙ্গিটা ঠিক জায়গায় নেই। লজ্জা পেয়ে হাসল মিশু, কিন্তু কোনো নড়াচড়া না করে শান্ত হয়ে শুয়ে রইল মেঘালয়ের বুকে। এভাবে কতক্ষণ কেটে গেছে ও বলতে পারে না। চোখ বুজে শুধু সুখে ভাসছিল আর ভাবছিল মেঘালয়কে এক মুহূর্তের জন্য কখনো আড়াল করবে না, সবসময় আঁকড়ে রাখবে ওকে, ভালোবাসবে, খুব ভালোবাসবে। মেঘালয় চোখ মেলল একটু পরেই। ঘুম ভাঙতেই বলল, মিশু। হুম। কখন ঘুম ভাঙল তোমার? একটু আগেই। আমি কি এখন উঠতে পারি? শিওর। আব্বুর ফোনটা একটু এনে দেবে? কার আব্বু? মানে কি মিশু? তোমার আব্বু কি আমার আব্বু নয়? উত্তরটা খুব ভালো লাগল মিশুর। প্রসন্ন মুখে উঠতে যাবে এমন সময় মেঘালয় ওর হাতটা ধরে কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, সবসময় এরকম হাসি মুখে থাকবা। মিশুর সত্যিই খুব আনন্দ হচ্ছে। মুচকি হেসে উঠে এলো বিছানা থেকে। ইস, জীবনের প্রত্যেকটা সকাল যেন এমন হয়। গোসল সেরে নিজের রুমে গিয়ে আলমারি খুলে বসল মিশু। আজকে একটু সাজগোজ করতে ইচ্ছে করছে, যদিও সাজগোজ করতে ওর একদমই ভালো লাগে না। আজ বড্ড ইচ্ছে করছে যে আচ্ছা শাড়ি পরে মেঘালয়কে চমকে দেয়া যায় না। আলমারি থেকে আসমানি রঙের একটা শাড়ি বের করল মিশু। আজ বউ হতে ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে। শাড়ি পরে ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে মেঘালয়ের রুমে এসে ঢুকল। এসে দেখে মেঘালয় ঘুমিয়ে পড়েছে আবারও। রুমের মেঝেতে অনেক গোলাপির পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখতে ভালোই লাগছে। আজ সবকিছুই সুন্দর লাগছে কেন? বেলা 10টা বেজে গেছে। মা নাস্তা রেডি করে ডাকছেন। মেঘালয় এখনো ওঠেনি ঘুম থেকে, আর উঠবেই বা কি করে, সারা রাত ঘুমাতে পারেনি ছেলেটা। মিশুকে মানিয়ে নেয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে মনে প্রাণে। যদিও লাইফ পার্টনার নিয়ে অনেক কিছুই ভাবা ছিল ওর। মেয়েটা কেমন হবে সেরকম ইচ্ছে কার না থাকে?
তবুও বিয়েটা যখন হয়েই গেছে তখন তো এই মেয়েটাকে ছেড়ে দেয়া যায় না। দায়িত্বকে এড়ানোর মাঝে কোনো সুখ নেই, বরং দায়িত্ব নিষ্ঠার সাথে পালনেই সত্যিকার সুখ। রাতটা অনেক সুন্দর কেটেছে, মিশু মেয়েটা নেহাত খারাপ না। বউ হিসেবে একদম পারফেক্ট। মিশু এসে বিছানার পাশে বসল। তার একটু বাদেই চোখ মেলল মেঘালয়ে। চোখ মেলেই এত বড় সারপ্রাইজ পাবে সেটা ভাবতেও পারেনি ও। শাড়িতে মেয়েটার বয়স যেন একটু বেড়ে গেছে, লাজুক কিশোরীর মতো লাগছে একদম। অনেকক্ষণ মিশুর মায়াবী মুখের দিকে চেয়ে রইল মেঘালয়ে। মিশু লজ্জান্ত মুখে মেঝের দিকে চেয়ে আছে। মেঘালয় বলল, এই মিশু। হুম। ঠোঁটে কি হয়েছে? চমকে উঠল মিশু, রাতের ঘটনাটা মনে পড়ে গেল। লজ্জায় একেবারে গাঢ় নীল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল ওর। মৃদু হেসে একছুটে বেরিয়ে এলো রুম থেকে। মেঘালয় ওর ছুটে চলে যাওয়ার পথে চেয়ে রইল অবাক হয়ে। ঘুম ভাঙার পর দারুণ একটা সারপ্রাইজ বটে। মিশু একটা জিন্স ও টি শার্ট নিয়ে এসে বলল, এগুলা আপনার জন্য, আব্বু নিয়ে এসেছে রাতে। টি শার্ট হাতে নিয়ে মেঘালয় বেশ অবাক হয়ে বলল, রুচিবোধ তো ভালোই। দারুণ জিনিস নিয়েছে। আজকে আপনাকে নিয়ে মার্কেটে গিয়ে যা যা লাগবে কিনে আনতে বলেছে, আপাতত এগুলা পরুন। হুম। প্যান্টের সাইজও ঠিক আছে আর জিনিসটার কোয়ালিটিও ভালো। আব্বু তো দারুণ রুচিশীল। মিশু প্যান্টটা নেড়েচেড়ে দেখে বলল, হুম। আপনি গিয়ে ভালো দেখে নিয়ে আসবেন। এটা কি খারাপ মনে হচ্ছে? কয় টাকা আর হবে? এটার দাম হোপফুলি 2600 হবে। মিশু অবাক হয়ে বলল, সে কি? এত দাম কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি গোসলে যাই তাহলে। হ্যাঁ। দ্রুত আসুন, আমি নাস্তা রেডি করতে বলি। মিশু চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে এমন সময় মেঘালয় ওর হাতটা টেনে ধরে বলল, বউ বউ লাগছে। মিশু মুচকি হেসে দৌড় দিল একটা। মেঘালয় নিজেও মুচকি হাসল। দুবার কলিং বেল বাজতেই দরজা খোলার জন্য ছুটে এলো মিশু। দরজা খুলে বিস্ময় চোখ দুটো বড় হয়ে গেল ওর। 21। মৌনিকে দেখে আশ্চর্য হয়ে গেল মিশু। মৌনিও বিস্ময়ের সুরে বলল, তুমি? কি বলবে বুঝতে না পেরে মিশু বলল, আপু ভেতরে আসুন। এটা আমাদেরই বাড়ি। বাড়ি মানে? অনেকটা হতভম্বের মতো তাকিয়ে রইল মৌনি। মিশুকে এখানে দেখতে পাবে সেটা আশাও করেনি সে। সকালবেলা কল দিয়ে মেঘালয় এখানকার ঠিকানা দিয়ে বলেছিল একটা সমস্যা হয়ে গেছে, দ্রুত আরাফকে নিয়ে চলে আসতে। কিন্তু এখানে এসে মিশুকে এভাবে দেখতে পাবে সেটা কল্পনাও করেনি ওরা। আরাফ নিজেও অবাক বনে গেছে। মৌনি মিশুর দিকে আপাদমস্তক তাকিয়ে ভাবতে লাগল নানা নাকিবুকি। মেয়েটা শাড়ি পরে আছে আর এটা ওদেরই বাড়ি, মেঘালয় এখানেই আছে। তার মানে একটা ঘটনা নিশ্চয়ই আছে এখানে। কি ঘটতে পারে সেটা ভেবেই শিউরে উঠল মৌনি। মিশু আরাফের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আসুন। আরাফ বিস্ময়ের সাথে বলল, মেঘ কোথায়? উনি গোসলে গেছেন একটু। এক্ষুনি আসবেন হয়তো। আরাফ ও মৌনি একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করল। মিশু ভেজা চুলে শাড়ি পরে বউয়ের মতো সেজেছে, মেঘালয়ও গোসলে গেছে, ওদের মধ্যে কিছু মৌনির অস্থিরতা বেড়েই চলেছে। চঞ্চল হয়ে বলল, ভাইয়া ভালো আছে তো? মিশু মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ আপু ভালো আছে। আপনারা ভেতরে আসুন না। মৌনি ভেতরে ঢুকতে ঢুকতে মিশুকে ভালো মতো খেয়াল করছিল। মেয়েটাকে এখন অনেক সুশ্রী লাগছে। ট্রেনে নিতান্তই বাচ্চাদের মতো লাগছিল। এখন দেখে কিশোরী বউ বউ লাগছে, অন্যরকম স্নিগ্ধতা ছেয়ে আছে ওর চেহারায়।
মিশু মৌনি ও আরাফকে বসার ঘরে বসতে বলে নিজে গেল মেঘালয়কে ডাকতে। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে ডাকল, এই শুনছেন? এভাবে বললে শুনব না। সাবানার মতো বলো, ওগো শুনছ? তাড়াতাড়ি গোসল শেষ করে বাইরে আসুন। মেঘালয় দরজা খুলে মাথাটা বাড়িয়ে দিয়ে বলল, একটু গোসল করতেও দেবে না? গোসলের সময়ও কাছে চাও তাই না? মিশু ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, এত খারাপ কেন আপনি? মেঘালয় হাত বাড়িয়ে দিয়ে মিশুর বাহু ধরে টেনে নিল বাথরুমের ভেতরে। তারপর দরজা লাগিয়ে দিয়ে মিশুকে দরজায় ঠেস দিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলল, এবার একসাথে শাওয়ার নেব। মিশু অবাক হয়ে বলল, আমি গোসল করেছি মাত্র। আগে আমার কথাটা শুনুন। উহুম। মেঘালয় দুহাতে মিশুর মুখটা ধরে ফেলল। মিশু বাধা দিয়ে বলল, আপু আর আপনার একজন বন্ধু এসেছেন। চমকে উঠে মিশুর মুখটা ছেড়ে দিল মেঘালয়। তারপর আবারও ধরে মুচকি হেসে মিশুর নাকের সাথে নাক ঘষে দিয়ে বলল, যাও আমি আসছি। মিশু বাইরে এসে মুচকি হাসল। মেঘালয় সত্যিই অনেক রোমান্টিক আর দুষ্টুও বটে। সবার জন্য নাস্তা রেডি করতে মিশু খাবার টেবিলের দিকে যেতে লাগল। মৌনি বসার ঘর থেকেই খেয়াল করছিল মিশু কোনো রুমে ঢুকছে। মিশু সেখান থেকে বেরিয়ে আসার পর মৌনি উঠে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই ঘরের দিকে এগোল। দরজা ঠেলে ভেতরে তাকাতেই চমকে উঠল। এত বড় চমক দেখবে সেটা ভাবতেও পারেনি ও। বিছানাটা দেখেই মনে হচ্ছে খুব সুখী দুজন মানুষ ঘুমিয়েছে এখানে। চাদরটা এলোমেলো হয়ে আছে, দুইটা বালিশের জায়গায় একটা মাত্র বালিশ, ঘরের মেঝেতে গোলাপের পাপড়ি, বিছানাটাও ফুল দিয়ে সাজানো, বিছানার উপর শত শত ফুলের পাপড়ি। দেখলেই ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। এরকম একটা বিছানায় শুয়ে মুখোমুখি হয়ে কাউকে দেখতে খুব ইচ্ছে করে। কিন্তু কার বাসর হল? মৌনির বুঝতে বাকি নেই আসলে কাদের বাসর হয়েছে। মিশুকে দেখেই নতুন বউ মনে হচ্ছে। শাড়ি পরে স্নিগ্ধ মেয়েটাকে নতুন বউয়ের মতোই লাগছে। আর মেঘালয় যেহেতু এই রুমের বাথরুমেই গোসল করছে তার মানে এটা নিশ্চিত যে ঘটিত সমস্যাটা আর কিছুই নয়, মেঘালয় এই মেয়েটাকে বিয়ে করেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সহজে অবাক হয় না মৌনি, আর অত সহজে দুশ্চিন্তাতেও পড়ে না। কপালে সূক্ষ্ম ভাঁজ নিয়ে ফুলের বিছানায় এসে বসল। একবার চাদরের উপর হাত বুলিয়ে দিয়ে মনে ভাবল, ভাইয়া খুব সুখে আছে মনে হচ্ছে। বাসর রাত যেকোনো ছেলের জন্যই সুখের, কিন্তু এরকমভাবে বিয়ে হওয়ার পেছনে কারণটা কি? ভাইয়া একবার জানালোও না। তার মানে কোনো ঝামেলা নিশ্চয় হয়েছিল। এমন সময় বাথরুম থেকে মেঘালয় বেরিয়ে এলো। মৌনিকে দেখে বলল, এই রুমে চলে এসেছিস? মৌনি চমকে গেল ভাইকে দেখে। আজ মেঘালয়কে একটু অন্যরকম দেখাচ্ছে। বড্ড সুখী সুখী চেহারা। সদ্য প্রেমে পড়লে মানুষকে যেমন দেখায়। ও জিজ্ঞেস করল, নিজের ইচ্ছায় বিয়ে করলি নাকি জোর করে ধরে বিয়ে দিল? মেঘালয় একটু অবাকই হল। তারপর মুচকি হাসল। সামান্য একটু আভাস পেলেই ঘটনার মূল পর্যন্ত খুঁজে বের করতে পারে এই মেয়েটা। একেবারে শার্লক হোমসের মতন। ও বলল, ভাবি পছন্দ হয়েছে? মৌনি চোখ কপালে তুলে তাকালো, কপালে ভাঁজ ফুটিয়ে তুলে বলল, বাচ্চাটাকে দেখলে মনে হয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী। ভাবি বলছিস কেন? হা হা হা, সেটা যেমনই হোক, ভাবি তো। মেয়েটা ভালো, ভাগ্যটাও ভালো যে আমার ভাইয়ের মতো কাউকে পেয়েছে। তোর ভাইয়ের ভাগ্যটাকে কি খারাপ মনে হচ্ছে? স্টিল ছোট্ট বাচ্চা। যেভাবে বড় করবি সেভাবেই বড় হবে। মৌনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাহ, তাহলে সবকিছু ভালোই চলছে।
27 বছর বয়সে এসে কচি মেয়ের প্রেমের স্বাদ নিশ্চয়ই থ্রিলার গল্পের মতো এনজয় করছিস? মেঘালয় শব্দ করে হাসল। তারপর এগিয়ে এসে মৌনির মুখের কাছাকাছি মুখ এনে ফিসফিস করে বলল, কলিজা ফাটছিল। এরকম সিচুয়েশনে পড়লে মেনে নেয়াটা কতটা কষ্টকর সেটা একমাত্র ভেতরটা জানে। শুরুতে একেবারেই মেনে নিতে পারিনি। জোর করে মেনে নেয়াটা এভারেস্ট জয় করার মতোই কঠিন ছিল। মৌনি অবাক হয়ে বলল, তার মানে জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়েছে? আমিও এটাই ভাবছিলাম। নিশ্চয়ই পরিস্থিতির চাপে পড়ে করতে হয়েছে। এখন মানতে পারছিস? মেঘালয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হুম। অনেক ভেবে দেখলাম মেয়ে হিসেবে নেহাত খারাপ নয়, যদিও আমার সাথে যায় না, তবুও মানিয়ে নেয়াটা একেবারে অসম্ভব কিছু না। আমার সাথে চলতে চলতে ঠিক হয়ে যাবে। মৌনি কৌতূহলী হয়ে বলল, মেনে নেয়া ছাড়া আর কোনো অপশন ছিল না? আমি দায়িত্ব এড়িয়ে যাওয়ার ছেলে নই। আর আমি ছেড়ে দিল মেয়েটা নির্ঘাত এত মেন্টাল স্ট্রেস নিতে না পেরে সুইসাইড করত। ঠিক কি হয়েছিল বলতো? মেঘালয় খুব নিচু গলায় অল্প কথায় পুরো ব্যাপারটা বুঝিয়ে বলল মৌনিকে। মৌনি অনেক বুদ্ধিমতী মেয়ে, অল্পতেই বুঝে গেছে সবকিছু। মাথা ঝাঁকিয়ে বলল, যা হবার হয়ে গেছে, এখন মেনে নেয়ার চেষ্টা কর। যেহেতু তুই দায়িত্ব এড়াতে চাইছিস না। হুম, সেটাই করছি। তোর কেমন লাগলো ওকে সেটা বল। আমার তো প্রথম দিনেই ভালো লেগেছে। তোর সাথে ঢাকায় থেকে গেছে শুনে ভেবেছিলাম এবার বুঝি বাচ্চা মেয়েটা তোর প্রেমে হাবুডুবু খাবে। কিন্তু ঘটনা দেখি উল্টো। মেঘালয় হেসে বলল, এই বাচ্চাকে নিয়ে কলিগদের সামনে যাব কিভাবে বলতো? বিয়ের পর কোনো মেয়েই আর বাচ্চা থাকে না। তাছাড়া মেয়েটা এখন অ্যাডাল্ট। ওকে? হুম মৌনি, এবার আব্বুকে ফোন দিয়ে সরাসরি বিয়ের কথা বলবো কিনা ভাবছি। মৌনি একটু নিশ্চুপ থেকে বলল, সেটা আপাতত আমার উপর ছেড়ে দে। আমি আজকেই চলে যাই বাসায়, তারপর আব্বু আম্মুকে বুঝিয়ে বলে তোকে বাসায় নিয়ে যেতে বলবো। 2 দিন সময় দে আমাকে। আজকেই চলে যাবি? অবনীর বিয়ে? বান্ধবীর বিয়েতে এসে নিজেই বিয়ে করে বসে আছো আর বলছো অবনীর বিয়ে? আগে ঠেলা সামলাও। মেঘালয় আর কিছু বলল না। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করল। এমন সময় মিশু এসে দরজায় দাঁড়িয়ে বলল, আসবো? মৌনি চমকে তাকাল। আপাদমস্তক খেয়াল করল মিশুর। চমৎকার গড়ন মেয়েটার, শুধু হাইটটা একটু অল্প। সেটা বোঝা যায় না, বাচ্চা বাচ্চা দেখায়। চুলগুলো 2 ঝুঁটি করে ব্যাগ নিয়ে ক্লাস 5-এর ক্লাসে গিয়ে বসলেও দারুণ মানিয়ে যাবে। হাসলে গালে টোল পড়ে, তখন চমৎকার দেখায়। ভাই বিয়ে করে ফেলেছে, এখন মানিয়ে নিতেই হবে। মেঘালয়ের সিদ্ধান্তের উপর 16 আনা নির্ভর করা যায়। মৌনি এগিয়ে গিয়ে মিশুকে বলল, শাড়ি পরে মিষ্টি দেখাচ্ছে তোমায়। মিশু মুচকি হাসল। মৌনি এত দ্রুত ওকে আপন করে নেবে সেটা ভাবতেও পারেনি। মেঘালয়ের বোনটা মেঘালয়ের মতোই একদম। মিশু প্রসন্ন হাসি দিয়ে বলল, আপু খাবার খাবেন, আসুন। বাবা মা সবাই অপেক্ষা করছেন আপনাদের জন্য। মৌনি মিশুর সাথে খাবার টেবিলে চলে আসল। 22 আরাফের সামনে এসে মৌনি সরাসরি বলল, মিশুকে ভাইয়া বিয়ে করেছে। আরাফ যেন আকাশ থেকে পড়ল। হা হয়ে একবার মৌনির দিকে আরেকবার মিশুর দিকে তাকাতে লাগল। মৌনি বলল, পরে শুনিও সবকিছু। এখন নাস্তা করে নেই, আসো। নাস্তার টেবিলে বসে সবার সাথে মৌনির আচরণ দেখে কেউ মুগ্ধ না হয়ে পারল না। মৌনি নিজের বাবা মায়ের মতো মিশুর বাবা মায়ের সাথে আচরণ করছে। এমনকি খাবার তুলেও খাওয়াচ্ছে মিশুর মাকে। সবচেয়ে বেশি অবাক হয়েছে মিশুর বাবা। এরকম পরিবারে মেয়েটা যাচ্ছে ভেবে সত্যিই ভালো লাগছে। মৌনির মাঝে কোনো কৃত্রিমতা নেই,
কত সহজেই আপন করে নিয়েছে যেন হাজার বছরের আপনজন। মৌনির আচরণে মুগ্ধ সকলেই। মৌনি যখন বসার ঘরে মিশুর বাবা মায়ের সাথে কথা বলছিল, মিশু তখন রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। মৌনি কি পরিমাণ স্মার্ট একটা মেয়ে, ভাবলেই বুকটা কেমন যেন করে। ইচ্ছে করে মৌনির মতো হয়ে যাই। যেমনই চলার ভঙ্গি, তেমনি কথা বলার স্টাইল, গলার স্বর আর প্রত্যেকটা উচ্চারণে অন্যরকম মাধুর্যতা ফুটে ওঠে। একবার শুনলেই ইচ্ছে হয় আরও শুনি, এমন স্মার্ট কেন মেয়েটা। মিশু যখন আনমনা হয়ে এসব ভাবছিল, পেছনে থেকে মেঘালয় জড়িয়ে ধরল ওকে। চমকে উঠে আয়নায় তাকালো মিশু। আয়নায় দেখতে পাচ্ছে মেঘালয় ওর কাঁধের উপর মাথাটা রেখে আয়নার দিকেই তাকিয়ে ওকে দেখছে। মেঘালয় ভ্রু দুটো নাচালো। মিশু বলল, কি? একটা জিনিস খুব মজার, সেটা খেয়াল করেছ? কি জিনিস? খাটো মেয়েকে বিয়ে করলে একটা মজা আছে। কিরকম? মেঘালয় মিশুকে আচমকা একবার ঘুরিয়ে সামনাসামনি দাঁড় করিয়ে নিল। তারপর বুকে জড়িয়ে ধরে বলল, জড়িয়ে ধরলে মাথাটা বুকে এসে ঠেকে যায়। কি? লজ্জায় কথাই বলতে পারল না মিশু। মেঘালয়ের বুকে মাথা রেখে দুহাতে ঝাপটে ধরার চেষ্টা করল। মেঘালয় বলল, লম্বা মেয়েকে বিয়ে করলে সমানে সমান হয়ে যেতাম। জড়িয়ে ধরলে ওর কাঁধে মাথা রাখতে হবে, নয়তো মাথাটা রাখতে পারবো না শান্তিমত। অথচ তোমার মাথাটা আমার বুকে এসে ঠেকে যাচ্ছে, আমার শান্তি লাগছে বুকে চেপে ধরতে। আর তোমার ও শান্তি লাগছে আমার বুক বরাবর মাথা রাখতে পেরে। মিশু লাজুক স্বরে বলল, আপনি অনেক দুষ্টু। সেটা শুধুমাত্র তুমি জানবে, আর কারো জানার সাধ্য নেই। সবাই জানে লোকটা কি পরিমাণ সুন্দর, কিন্তু এতটা দুষ্টু সেটা কল্পনাও করা যায় না। ভিজা বিড়ালের মতন। মেঘালয় হাসতে হাসতে বলল, প্রথম থেকেই একে অপরকে জোড়াজড়ি করেছিলাম তাই না? কোলে নেয়া, সিনজিতে বুকে জড়িয়ে ধরা, ট্রেনে বুকে মাথা রেখে ঘুমিয়েছ, ট্রাকেও গায়ের সাথে লেপ্টে ছিলে। সবসময়ই একজন আরেকজনকে স্পর্শ করে আছি, সে কারণেই বোধহয় একজন আরেকজনের হয়ে গেছি এত দ্রুত। শরীরটা হচ্ছে চুম্বক, বুঝলে? বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। মিশু লজ্জায় কিছু বলতে পারল না। মেঘালয় বলল, তুমি সুস্থ এখন? কেন? তাহলে আজকে রাতে তো তোমার খবরই আছে। শিউরে উঠল মিশু, কেঁপে উঠতে লাগল বারবার। হাতের বাঁধন আলগা হয়ে এলো ওর। মেঘালয় ব্যাপারটা বুঝতে পেরে আলতো করে কোলে তুলে নিল মিশুকে। মিশু দুহাতে মুখ ঢেকে আছে। মেঘালয় ওকে কোলে নিয়েই আয়নার দিকে তাকিয়ে বলল, দেখেছ আমাদেরকে কতটা হ্যাপি কাপল মনে হচ্ছে? আমি দেখব না। দেখে নাও, দেখে নাও। এক সপ্তাহে তোমার চেহারা চেঞ্জ করে দিব। কিভাবে? পুরুষ মানুষের স্পর্শ পেলে কি হয় জানো না? আকর্ষণীয় বানিয়ে দিব। মিশু দুহাতে কিল বসাতে শুরু করল মেঘালয়ের বুকে। মারতে মারতে বলতে লাগল, দেখে মনে হয় সাধু বাবা। কি খারাপ একটা লোক। ছিহহ, ছাড়ুন আমাকে। খুব খারাপ আপনি। মেঘালয় হা হা করে হাসছে। পুতুলটাকে কোলে নিয়ে দারুণ মজা লাগছে ওর। মিশু সমানে মারছে আর মেঘালয় হাসছে। এমন সময় মৌনি এসে দাঁড়ালো দরজায়। ওদের দুজনকে এভাবে দেখে বুকটা প্রশান্তিতে ভরে গেল ওর। ভাইয়া তাহলে মেয়েটাকে ভালোবাসতে শুরু করেছে। সুখী হলেই হয়, ভাইয়াকে অনেক ভালোবাসে মৌনি। মৌনি দরজার আড়ালে দাঁড়িয়ে বলল, আসবো? মিশু কোল থেকে নামার জন্য সমানে দুই পা ছুটতে আরম্ভ করেছে। কিন্তু মেঘালয় কোল থেকে কিছুতেই নামাবে না। ও বলল, মৌনি ভেতরে আয়।
দরজাটা বন্ধ করে দিস তো। মৌনি ভেতরে ঢুকে দরজা লাগানোর পর যখন সামনে তাকিয়ে দেখল মেঘালয় এখনো মিশুকে কোল থেকে নামায়নি, ওর মুখে হাসি ফুটে উঠল। মিশু লজ্জায় মরে যাচ্ছে প্রায়। দুহাতে মুখটা ঢেকে নিশ্চুপ হয়ে আছে। মেঘালয় বলল, বাচ্চাটাকে কোল থেকে নামাতে ইচ্ছে করছে না। বলতো আমাদের কেমন মানিয়েছে? ভাইয়া, সিরিয়াসলি তোদেরকে যা মানিয়েছে। এনিওয়ে, আমি কি এখন এয়ারপোর্টে গেলে টিকিট পাবো? মেঘালয় একটু ভেবে বলল, প্লেনে যাওয়ার চেয়ে বাসে যা। এত তাড়ার কিছু নেই। বাবা মাকে রাজি করাতে হবে তো। হ্যাঁ, সেজন্যই বাসে যাবি। বাসে বসে চিন্তা করতে করতে পৌঁছে যাবি। আচ্ছা। রাতের বাসে উঠব। আরাফ ভাইয়াকে সাথে নিয়ে যাব? তোর ইচ্ছা। মৌনি ব্যাগ থেকে ওর ফোনটা বের করে দিয়ে বলল, তোর তো ফোন নেই। আমার ফোনটা তোর কাছে রাখো, আমি আরাফের নাম্বার থেকে কল দিব। মৌনি ফোনটা বিছানার উপর রেখে বলল, আমি তাহলে আসি। ভাবি কি মুখ ঢেকেই রাখবে? মিশু কি করবে বুঝতে পারল না। প্রচণ্ড লজ্জা লাগছে ওর। ননদের সামনে এভাবে কোলে নিয়ে থাকলে লজ্জা লাগাটাই স্বাভাবিক। তবুও মুখটা ঢেকেই রইল। বলল, আপু আমি সরি। মৌনি হাসতে হাসতে বলল, সরি বলার মতো কিছু করনি। দেখি একটু মুখটা। মিশু কিছুতেই মুখ খুলতে চাইছিল না। এবার আর না খুলে পারল না। মুখ থেকে হাত সরিয়ে চোখ বন্ধ করেই রইল। মেঘালয় মিশুকে কোলে নিয়ে বিছানার উপর বসে পড়ল। মিশু বারবার মনে মনে ভাবছে, কোল থেকে নামালে কি হয়? এমন কেন লোকটা? মিশুকে অবাক করে দিয়ে মৌনি নিজের গলা থেকে একটা স্বর্ণের চেইন খুলে মিশুর গলায় পরিয়ে দিয়ে বলল, প্রথম ভাবির মুখ দেখার গিফট এটা। আমার ভাইকে বেশি বেশি আদরে রাখবা, সে একটু বেশিই রোমান্টিক। 24 আওয়ার্স দৌড়ের উপর রাখবা ওকে। মিশু চোখ মেলে বলল, আমার না লজ্জা করছে। আপনারা এত ভালো কেন? আমার বাসায় গেলে বুঝবা, আব্বু আম্মু এরকম ফ্রি। এখন ভাবছি কিভাবে বলবো কথাটা, ছেলে না জানিয়ে বিয়ে করেছে শুনলে একটু শকট হবে। মেঘালয় বলল, যা ঘটেছে সরাসরি সব বলবি। আমি মিশুকে নিয়েই বাকিটা জীবন কাটাতে চাই, মন থেকেই চাই এটাও বলবি। বেশ। সাবধানে থাকিস ভাইয়া, তোকে একদিন না দেখলে আমি থাকতে পারি না রে, নিজের খেয়াল রাখিস। তুইও নিজের খেয়াল রাখিস। মৌনি এগিয়ে এসে মিশুর হাতটা ধরে বলল, সামলে রেখো আমার ভাইটাকে, ভালোবেসো। হ্যাঁ। মিশু লজ্জায় মাথা নামিয়ে ফেলল। এখনো মেঘালয়ের কোলে বসে আছে ও। মৌনি বেরিয়ে গেল রুম থেকে। মেঘালয় মিশুর মুখটা দুহাতে ধরে একটু কাছে এগিয়ে এনেছে এমন সময় আরাফ এসে বলল, ভাই ভুলে গেলি? মেঘালয় ক্ষেপে বলল, বিয়ের পরের দিন বউ ছাড়া বাকি সবাইকে ভুলে যাওয়াটা নৈতিক দায়িত্ব। এর বিরুদ্ধে গেলে বউ মামলা করতে পারে। এবার যা। আরাফ হেসে ফেলল। মেঘালয়কে সবাই একটু বেশিই ভালোবাসে। আরাফের ইচ্ছে করছিল একবার এগিয়ে এসে মেঘালয়কে জড়িয়ে ধরতে, কিন্তু মিশুকে কোলে নিয়ে বসে আছে বলে সেটা করতে পারল না। ও মুচকি হেসে চলে আসলো সেখান থেকে। ওরা চলে যাওয়ার পর মেঘালয় মিশুকে কোলে নিয়ে এসেই দরজা লাগিয়ে দিল। মিশু বলল, আপনার লজ্জা করে না বোনের সামনে এভাবে কোলে নিয়ে থাকতে? কেউ না থাকলে কোলে নিতে পারতেন না? খুব খারাপ আপনি। মেঘালয় বিছানায় এসে বসল। মিশুকে কোলের উপর বসিয়ে নিয়ে বলল, ম্যাডাম, আমি একটু চালাকি করছিলাম বুঝেননি? আমি তোমাকে বুঝাতে চাইছিলাম যে আমার বোনের চেয়েও আজকে আমি আমার বউকে বেশি গুরুত্ব দিচ্ছি, আর মৌনিকে বোঝাতে চাইছিলাম যে এই মেয়েটাকে আমি ভালোবাসতে আরম্ভ করেছি। এটা আমার পুতুল,
সারাক্ষণ কোলে বসিয়ে রেখে আদর করার জন্য, বুঝলেন? মিশু অবাক হয়ে বলল, কি চালাক? আমাকে চালাক বানিয়ে ছাড়বেন মনে হচ্ছে? উহু, তোমাকে আমার বাবুর আম্মু বানাবো। মিশু আবারও দুটো কিল বসালো মেঘালয়ের বুকে। মেঘ হেসে বলল, স্বপ্নে দেখেছ কি যেন? আমরা একগাদা বাচ্চা কাচ্চা নিয়ে হানিমুনে গেছি। হা হা হা। মিশু লজ্জা পেয়ে বলল, হুম। আচ্ছা, একটা হানিমুন করা যাক না? এখানে শান্তিমত প্রেমও করতে পারব না, শ্বশুর শাশুড়ির সামনে সংকোচ লাগবে। আর এরপর বাসায় আব্বু আম্মু ব্যাপারটা মেনে নেয়ার পরও হানিমুনের কথা তোলা যাবে না, এখনই সেরে ফেলা যায় না? মিশু অবাক হয়ে বলল, সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগছে, হুট করেই বিয়ে, হানিমুন। কি থেকে কি হয়ে গেল? এখনও অনেক সারপ্রাইজ বাকি আছে ম্যাম। ওয়েট। মিশু হা হয়ে চেয়ে রইল। মেঘালয় সত্যিই হানিমুনের ব্যাপারে সিরিয়াস, সেটা দেখে অবাক হতেই হল। মেঘালয় মৌনিকে কল দিয়ে টাকা পাঠানোর ব্যাপারে বলে দিল। এখন কথা হচ্ছে শ্বশুর শাশুড়িকে কিভাবে বলা যায় কথাটা। 23। মেঘালয় সরাসরি মিশুর বাবার পাশে বসে বলল, বাবা, একটা কথা বলার ছিল। বাবা মেঘালয় ও মৌনির প্রতি অনেক খুশি হয়েছেন। উনি আগ্রহের সাথে জানতে চাইলেন, কি কথা? মেঘালয় বলল, মিশুর সাথে অনেক বাজে একটা ব্যাপার ঘটতে যাচ্ছিল, সেটা তো জানেন। যে কোনো মেয়ের কাছেই ধর্ষণের মতো আতঙ্ক আর হয় না। অনেক শকট হয়েছে মেয়েটা। বাবা একটু চিন্তিত মুখে বললেন, হুম। ওই তন্ময় ছেলেটাকে সামনে পেলে মেরে ফেলতাম আমি। মেঘালয় বলল, বাবা, এখন আর ওর কথা বলে কিছুই হবে না। মিশু সুস্থ শরীরে ফিরেছে, এটাই অনেক। এর জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকব বাবা। আর এখন তুমি ওর সবকিছু। আমার মেয়েটাকে একটু আগলে রেখো, সেটা আমার দায়িত্ব বাবা। আর গতকাল এরকমভাবে বিয়েটা হলো, মিশু এখনো স্বাভাবিক হতে পারছে না। ওর মনের অবস্থা খারাপ, লোকজন আমাদেরকে এভাবে অপমান করেছে সেটা ভুলতেই পারছে না। হুম, বুঝতে পেরেছি বাবা, আমি সেজন্যই চাচ্ছিলাম ওকে নিয়ে কোথাও গিয়ে দুটো দিন ঘুরে আসতে। আমাকেও মন থেকে গ্রহণ করতে পারছে না, আর ওর মানসিক অবস্থাও ভালো নেই। ঘুরে এলে আশা করি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। বাবা একটু নিশ্চুপ থেকে বললেন, হুম, এটা ভালো বলেছ। যাও ঘুরে আসো, সমস্যা নেই। আপনাদের আত্মীয় স্বজন কিভাবে নেবে ব্যাপারটা সেটাই ভাবছি। এদিক ম্যানেজ করার দায়িত্ব আমার। শুনলাম তোমার বন্ধুর বিয়ে হচ্ছে, ইচ্ছে হলে বিয়ে বাড়ি থেকে ঘুরে আসো। লোকজনের কথা ধরে চললে তো হবে না। মেঘালয় মনেমনে খুশি হয়ে উঠল। বাবাকে সন্তুষ্ট করতে পেরে আনন্দ হচ্ছে ওর, যে কাউকে বশ করতে মেঘালয়ের বেশি সময় লাগে না। ও হাসি মুখে বলল, বাবা, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসতে চাইছিলাম। বাইরে বলতে? দেশের বাইরে? না মানে কক্সবাজার থেকে ঘুরে আসি? আচ্ছা বেশ, যা ভালো মনে করো। তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করতে দ্বিধা নেই আমার। মেঘালয় বাবাকে রীতিমতো ঝাপটে ধরে বলল, আপনি আমার আব্বু, আমার বাবা। মিশুকে নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করবেন না আপনি। বাবা মেঘালয়ের পিঠ চাপড়ে দিল। 22। মিশুর চোখে ঘুম চলে এসেছে। মেঘালয়ের জন্য অপেক্ষা করতে করতে চোখ বুজে আসছিল। মেঘালয় বাবার রুমে কিছু একটা ব্যাপার নিয়ে কথা বলছে, একটু পরপর বাবার হাসির শব্দ কানে আসছে। বাবার সাথে এত দ্রুত মেঘালয়ের সম্পর্কটা এরকম সুন্দর হয়ে যাবে মিশু ভাবতেও পারেনি। প্রসন্ন মনে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মেঘালয় কথা শেষ করে রুমে এসে দেখল মিশু ঘুমাচ্ছে। দরজাটা বন্ধ করে বিছানার কাছে এগিয়ে এসে বলল,
মিশমিশ ঘুমাচ্ছ? মিশুর কোনো সাড়া পাওয়া গেল না। মেঘালয় একটা ছোট্ট শ্বাস ফেলে মনে মনে বলল, পাগলিটা ঘুমিয়ে গেল, কত কিছু ভেবে রাখলাম। থাক, আজকে আর ঘুম ভাঙাবো না। আরাম করে ঘুমালে শরীরটা ভালো লাগবে। রুমের লাইট নিভিয়ে মেঘালয় মিশুর পাশে শুয়ে পড়ল আস্তে করে। গায়ে কম্বল টেনে নিয়ে মিশুকে ঝাপটে ধরে রইল। অন্ধকারেও কল্পনা করছে মিশুর মায়াবী চেহারাটা। মিশুর মুখটা ছোট্ট একটু, বয়স 18 হয়েছে দেখলে বোঝাই যায় না। মনে হয় এই তো 16 হবে। বড্ড ইনোসেন্ট চেহারা, মাও আছে ঢের। মিশুর মুখের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল মেঘালয়ে। এমন সময় ফোন বাজতে শুরু করল। মৌনির ফোনটা হাতে নিয়েই ঘুমিয়ে পড়েছে মিশু। মেঘালয় বিছানার শিয়েরে তাকিয়ে দেখল সেখানে ফোন নেই। ফোনটা কম্বলের ভেতরে বাজছে সেটা বুঝতে পেরে বিছানায় হাত দিয়ে হাতড়াতে লাগল। ফোনটা বিছানার মাঝামাঝি বাজছে, কিন্তু মেঘালয় খুঁজে পাচ্ছে না। বাধ্য হয়েই কম্বলটা সরিয়ে মিশুর হাতের কাছে খুঁজতে লাগল। ফোনটা হাতে নিয়ে দেখল আরাফের নাম্বার থেকে কল। মেঘালয় রিসিভ করে হ্যালো বলতেই মৌনি বলল, ভাইয়া আমার নাম্বারে 10,000 টাকা গেছে দেখ। কালকে 10,000 পাঠাবো। আচ্ছা। আমার লক্ষ্মী বোনটা, সাবধানে যাস। ওকে ভাইয়া, হ্যাপি ম্যারেড নাইট, হা হা হা। মেঘালয় ও শব্দ করে হাসল। তারপর কল কেটে দিয়ে কম্বলটা গায়ে টেনে নেয়ার চেষ্টা করল। ফোনের মৃদু আলোয় দেখতে পেল মিশুর পেটের উপর থেকে আঁচল সরে গেছে। ফর্সা পেটটা লাল রঙের ব্লাউজে কি যে অপূর্ব লাগছে। এরকম দৃশ্য দেখার পর কি আর স্বাভাবিক থাকা যায়? স্লিম মেধহীন পেট ও কোমরটা দেখে বুকটা কেমন মোচড় দিয়ে উঠল মেঘালয়ের। ফোনের টর্চ জ্বালিয়ে অনেকক্ষণ পেটের দিকে তাকিয়ে রইল স্তব্ধ হয়ে। নাভির দিকে তাকিয়ে থেকে রীতিমতো ঘোর লেগে গেল। নিঃশ্বাস ঘন হচ্ছে ক্রমশই। মেঘালয় আবেশে চোখ বুজে ফেলল। তারপর ডান হাতটা রাখল মিশুর পেটের উপর। মিশু পুরোপুরি ঘুমায়নি। ঘুমের ঘোর লেগে এসেছিল মাত্র। পেটের উপর মেঘালয়ের স্পর্শ পেয়ে চমকে ঘুমটা ভেঙে গেল মিশুর, শরীরটা শিউরে উঠল। আতকে উঠতে গিয়েও উঠল না। অন্যরকম ভালো লাগা কাজ করছে। নিঃশ্বাস বন্ধ করে থাকার চেষ্টা করল। মেঘালয় চোখ দুটো পিটপিট করছে, চোখ সরাতে পারছে না। হাতটা একটু নড়াতেই মিশু বাধা দিয়ে মেঘালয়ের হাত ধরে ফেলল। মেঘালয় মিশুর হাতটা নিজের হাতে নিয়ে আঙুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে দিয়ে হাতটা সেখান থেকে সরিয়ে ফেলল। এরপর অন্য হাতটা দিয়ে পেটটা আলতো করে ছুঁয়ে দিল। মিশু এবার আর সহ্য করতে পারছে না। অস্থির হয়ে উঠে বসল বিছানার উপর। আবছা আলো আবছা অন্ধকারে মেঘালয়ের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি করছেন আপনি? সরি মিশু। সরি বলেই মাথাটা নামিয়ে ফেলল। সরি শব্দটা মেঘালয় এমনভাবে বলল যে মিশুর নিজেকেই অপরাধী মনে হল। মেঘালয়ের বাহুতে হাত রেখে বলল, কি হলো আপনার? রাগ করছেন? না, তুমি হয়তো এসব পছন্দ করো না। আসলে আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। দেখছিলাম শুধু। ফিক করে হেসে ফেলল মিশু। হাসতে হাসতে বলল, আপনি যেন আমার কে? মানে? আজব। আপনি আমার বর সেটাও জানেন না? মেঘালয় নিজেও হেসে ফেলল। মিশুর মুখটা দুহাতে ধরে বলল, তুমি খুব সুইট একটা মেয়ে মিশমিশ। কথাটা বলেই মেঘালয় মুখটা এগিয়ে নিয়ে আসছিল। মিশু বলল, বন্ধ করুন। মেঘালয় চমকে মিশুর মুখটা ছেড়ে দিয়ে করুণ দৃষ্টিতে তাকাল। মিশু মুচকি হেসে বলল, ফোনের টর্চটা বন্ধ করুন। বলেই আবারও হাসল। মেঘালয় হাসতে হাসতে ফোনের আলোটা নিভিয়ে সেটা শিয়েরে ছুঁড়ে মারল। খপ করে মিশুর মাথাটা ধরে টেনে নিয়ে শুয়ে পড়ল বিছানায়।
৭৪ কেজি ওজনের শরীরটার নিচে পড়ে মিশু ছটফট করতে শুরু করেছে। অন্যরকম ঘোরের মাঝে চলে গিয়েছে। অন্ধকারে মেঘালয়ে কোনো বিপজ্জনক রকমের আক্রমণ চালিয়ে যেতে লাগলো বুঝে উঠতে পারল না মিশু, শুধু দুহাতে মেঘালয়ের মাথাটা শক্ত করে চেপে ধরে রইল। পেটের উপর মেঘালয়ের মাথাটা চেপে ধরে কতক্ষণ কেটে গেছে কেউই বলতে পারল না। এক পর্যায়ে এসে মিশু বাধা দিয়ে বলল, আমার না বড্ড ভয় করছে। মেঘালয় মিশুকে বুকে নিয়ে সোজা হয়ে শুয়ে বলল, তাহলে ঘুমানোর চেষ্টা করো, আমি কখনো কোনো কিছুর ব্যাপারে জোর করব না। মিশু মেঘালয়কে ঝাপটে ধরে বলল, আপনি এত ভালো কেন? বারে সবসময়ই তো বলো আপনি একটা খুব খারাপ। আজকে আবার এত ভালো হয়ে গেলাম? না, আপনি সত্যিই একটা খুব খারাপ। কিন্তু এই খারাপটাকেই আমার ভালো লাগে, খুব ভালো লাগে। কারণ এই খারাপ মানুষটার দুষ্টুমিগুলো শুধু আমি জানি, আর কেউ জানে না। পাঠকরা মনেমনে বলছে, আমরাও জানি। ২৩ সকালে নাস্তার টেবিলে বসে বাবা একটা টিকিট মেঘালয়ের হাতে দিয়ে বললেন, শ্যামলী, বিকেল ৪টায় ছাড়বে। মেঘালয় অবাক হয়ে বলল, টিকিট ও কাটা হয়ে গেছে। বাবা মুচকি হেসে বললেন, কালকেই হয়ে গেছে। রাতে তোমাকে দেইনি, ভাবলাম সকালে একটা সারপ্রাইজ হবে দুজনের জন্য। মিশু ও মেঘালয় দুজনেই হা হয়ে চেয়ে আছে বাবার দিকে। বিস্ময় চোখ বড় বড় হয়ে গেছে। বাবা বললেন, টিকিট তো দুদিন আগেই করে রাখতে হয়। সিটটা প্রথম দিকে নিতে পারিনি, মাঝখানের দিকে হয়েছে, সমস্যা হবে? মেঘালয় কৃতজ্ঞতার ভঙ্গিতে হেসে বলল, আরে না না, কোনো সমস্যা হবে না। আমার তো একেবারে অবাক লাগছে। আর হ্যাঁ, আমি রয়্যাল টিউলিপে বুকিংয়ের ব্যাপারে কথা বলে রেখেছি। তোমরা গিয়ে শুধু টাকা দিয়ে রুমে চলে যাবে। মেঘালয় ও মিশু হা হয়ে বলল, বাবা। দুজনকে এভাবে অবাক করে দিতে বাবার দারুণ মজা লাগছে। কক্সবাজারের 5 স্টার হোটেল হচ্ছে রয়্যাল টিউলিপ। বিলাসবহুল আর মানের দিক থেকেও সেরা। সেখানে বুকিংয়ের কথা শুনে অবাক হওয়াটাই স্বাভাবিক। সত্যিই সারপ্রাইজ ছিল বটে। বাবা বললেন, সৌদিয়ার টিকিট কাটতাম কিন্তু রংপুর থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার জন্য শ্যামলী আছে শুধু। আর এখন তো শীতকাল, এসির দরকার হবে না। মেঘালয় বাবার দিকে তাকিয়ে বলল, এমনিতেও এত বিলাসিতার দরকার ছিল না বাবা। আপনি এত কিছুর ব্যবস্থা করে ফেলবেন ভাবতেও পারিনি। মেয়ের জন্য এইটুকু তো করতেই পারি। বিয়েতে কোনো খরচই করতে পারিনি, আর তোমার সন্তুষ্টির একটা ব্যাপার আছে তো। সত্যিই আব্বু অবাক লাগছে। আপনি অনেক মহান। হা হা হা। সবাই মিলে কথা বলতে বলতে খাওয়া শেষ করল। খাওয়া দাওয়ার পর মা মিশুকে ডেকে নিয়ে গিয়ে কিছু টাকা হাতে দিয়ে বললেন কাপড় চোপড় কেনাকাটার জন্য। মেঘালয়ের কোনো জামা কাপড় নেই। মেঘালয় রীতিমতো অবাক হয়ে গেছে এরকম আতিথেয়তা দেখে। বাবা গ্রামের মানুষ হলেও মিশুর চেয়ে অনেক বেশি স্মার্ট। মার্কেট থেকে কেনাকাটা শেষ করে বাসায় ফিরল দুপুরবেলা। লাঞ্চ সেরে লাগেজ গুছিয়ে নিতেই বিকেল হয়ে এলো। বাসার সবার থেকে বিদায় নিয়ে নবদম্পতি বেরিয়ে পড়ল হানিমুনের উদ্দেশ্যে। বাস ছাড়ল বিকেল ৪টায়। বাস ছাড়ার পর মিশুর আনন্দ আর দেখে কে? একদিকে মেঘালয়ের মতো একজন সাথী, অন্যদিকে দ্য জার্নি। ২৩ সাদা তুলতুলে পশমি সোয়েটার ও লাল টুপিতে মিশুকে খরগোশের বাচ্চার মতন লাগছে। ঠোঁট দুটো অসম্ভব রকমের গোলাপি, কালো জিন্সের উপর সাদা সোয়েটার। মাথায় লাল রঙার টুপি, পায়ে কালো কেডস, কানে সাদা ইয়ারফোন। একেবারে খুকি খুকি ভাব চলে এসেছে চেহারায়। বাস ছাড়ার পর থেকেই মিশু কথার ঝুড়ি খুলে বসেছে, ছোটবেলার গল্প শুনিয়ে যাচ্ছে মেঘালয়কে। মিশু ছোটবেলা থেকেই প্রচুর বকবক করত।
বান্ধবীদের সাথে গল্প করতে করতে নিজের বাড়ি পেরিয়ে অনেক দূর চলে যেত। এরপর যখন বুঝতে পারত বাড়ি পার হয়ে এসেছে তখন আবার ফিরে আসত। কথা বলতে প্রচুর ভালোবাসে এই মেয়েটা। তন্ময়ের প্রতারণার শিকার হওয়ার পর থেকে হুট করেই কেমন যেন চুপসে গেছে। মেঘালয় খুব মনোযোগ দিয়ে শুনছে মিশুর কথাগুলি। মেয়েটা কথা বলার সময় সমানতালে দুহাত নাড়াতে থাকে, ভালোই লাগে ব্যাপারটা। মিশু কথা থামিয়ে বলল, এই কি দেখছেন এভাবে? তোমাকে আজকে খরগোশের বাচ্চার মতন লাগছে। আমার আব্বুকে আপনার খরগোশ মনে হয়? ছি ছি, আমি মোটেও এরকম বলিনি। আমি বুঝি আমাকে পুতুলের মতন লাগছে না? হুম, ইচ্ছে করছে কোলে বসিয়ে নিয়ে আদর করি। কোলে উঠি? মেঘালয় মুচকি হেসে বলল, রাত নামুক। বাসের লাইট নিভিয়ে দিল, কোলে নিব। মিশু লজ্জায় মাথাটা ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে তাকাল। মেঘালয়কেও আজ দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছে। গালের খোঁচা খোঁচা চাপদারিগুলো আগের চেয়েও সুন্দর দেখাচ্ছে। মিশুর ইচ্ছে করছে গালটা ওর গালের সাথে ঘষে দিতে। রাত কখন নামবে? মেঘালয় বলল, আমি এজন্মে কখনো ভাবিনি এভাবে আমার বিয়ে হবে। কি অদ্ভুতভাবে সবকিছু ঘটে গেছে। অবশ্য যা হয়েছে ভালোই হয়েছে, শীতকালে এরকম একটা কোলবালিশ দরকার ছিল। মিশু মেঘালয়ের কাঁধে মাথা রেখে বলল, আপনি অনেক ভালো। মেঘালয় মিশুর দিকে আর চোখে তাকিয়ে বলল, তোমার ঠোঁট দুটো এত লোভনীয় লাগছে কেন? ইচ্ছে করছে কামড়ে শেষ করে দেই। শিউরে উঠে চোখ বন্ধ করল মিশু। কি সব বলে এই লোকটা? একটুও লজ্জা নেই। লাজুক স্বরে আমতা আমতা করে মিশু বলল, আমার একটা অদ্ভুত ইচ্ছে আছে। মেঘালয় কৌতূহলী হয়ে জানতে চাইল কি ইচ্ছে। মিশু বলল, আমার খুব ইচ্ছে একটানা একদিন ধরে শুধু চুমু খাব। মেঘালয় অবাক হয়ে অস্ফুট স্বরে বলল, 24 ঘন্টা? একটানা 24 ঘন্টা? এটা কি আদৌ সম্ভব? হুম, আলতো করে স্পর্শ করলেই সম্ভব। এই একদিন গোসল বন্ধ, রুম থেকে বের হওয়া বন্ধ, এমনকি খাওয়া দাওয়াও বন্ধ, শুধু চুমু খেয়ে থাকব। মেঘালয় হেসে ফেলল। হাসতে হাসতে বলল, ওকে ডান। কক্সবাজারে পৌঁছাতে দাও আগে। তোমার সমস্ত ইচ্ছে পূরণ করা হবে। আর কিছু আছে? মিশু মাথাটা ঝাঁকিয়ে বলল, না। আমার আছে। চাপ সামলানোর জন্য প্রস্তুত হও। মিশু দুহাতে মেঘালয়ের বুকে কিল বসাতে বসাতে বলল, খারাপ। প্রচণ্ড রকমের খারাপ। তুমি বললে কিছু না আর আমি বললেই খারাপ? হ্যাঁ, আপনি একটা জঘন্য। এই জঘন্য লোকটাকেই গ্রহণ করতে হবে। চুপ করুন দোহাই লাগে, আমার লজ্জা করছে। বাহ, তোমার একটানা 24 ঘন্টা লাগবে সেটা বলতে লজ্জা নাই আর আমি বললে লজ্জা? মিশু মেঘালয়ের বুক বরাবর একটা ঘুষি দিয়ে বলল, চুপ। একদম চুপ। আমরা খুব অশ্লীল হয়ে গেছি। হা হা হা, বর বউ বুঝি কখনো অশ্লীল হয়? আপনি আমার বর টর না। এবার চুপ করে বসুন তো। একটু শান্তি দিন। ওকে, তুমিও আমার বউটাও না। আমরা একে অপরকে চিনি না। ডান? ওকে ডান। দুজনেই মুচকি হেসে দুজনের মতো দুদিকে মাথা রেখে বসে গেল। মিশু একেবারে জানালার কাছে মাথা রেখে বসে পড়ল আর মেঘালয় সিটের একেবারে এক কোনায় বসল। দুজনের মাঝে এক হাত ফাঁকা জায়গা। কেউ আর কারো দিকে তাকাচ্ছে না। এমন ভাব যেন কেউ কাউকে চেনেও না। মিশু ইয়ারফোনে গান ছেড়ে দিয়ে জোরে সাউন্ড দিয়ে শুনতে লাগল। জানালা দিয়ে শিরশির করে বাতাস এসে গায়ে লাগছে। ঠান্ডা লাগলেও ভালো লাগছে অনেক।
এদিকে মেঘালয়ের কাছে কোনো ফোনও নেই। সে গালে হাত দিয়ে বসে রইল চুপচাপ। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। কেউ কারো সাথে কথা বলেনি এখনো। দুজনেই জার্নিটাকে এনজয় করছে। সন্ধ্যা নামার পর বাসের জানালা বন্ধ করে দিতে হল। মেঘালয় একবার মিশুর দিকে তাকাচ্ছেও না। বাইরে অন্ধকার নেমেছে বলে আর জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকাও যায় না। মিশু কান থেকে ইয়ারফোন খুলে মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি। মেঘালয় চমকে উঠে বলল, অফ কোর্স। হাই, আমি মিশু। আপনি? মেঘালয় আহমেদ। বাহ, নাইস নেম। ইউ লুকিং সো হ্যান্ডসাম। ইউ আর সো হট। মিশু ক্ষেপে গিয়ে মুখটা বাঁকা করে তাকালো অন্যদিকে। লোকটা অনেক খারাপ। মেঘালয় হেসে উঠল মিশুর মুখের ভঙ্গি দেখে। তারপর বলল, আপনি কোথায় যাবেন? মিশু মেঘালয়ের দিকে না তাকিয়েই বলল, কক্সবাজার। আপনি? আমিও হানিমুনে যাচ্ছি। আমি জিজ্ঞেস করিনি। ওহ আচ্ছা। আপনি দেখতে খরগোশের বাচ্চার মতন। থ্যাঙ্কস ফর ইয়োর লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। মেঘালয় হেসে বলল, কলা খাবেন? হোয়াট? ব্যানানা উইথ ব্রেড। বলেই দুষ্টুমি হাসি হাসল। মিশু হেসে বলল, নো থ্যাঙ্কস। এরপর দুজনেই সামনের দিকে তাকিয়ে হাসল। মিশু বলল, আপনি কি করেন জানতে পারি? বউয়ের সেবা করি। আপনি? বরের সেবা গ্রহণ করি। নাথিং ইলস। গ্রেট। আবারও দুজনেই মুখ টিপে হাসল। বাসের লাইট নিভিয়ে দেয়া হলো খানিক বাদেই। এখনো দুজনের মাঝে এক হাত দূরত্ব। যে যার মতো বসে আছে চুপচাপ। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। রাত নেমেছে। অন্ধকারে এক ধরনের ভালো লাগা কাজ করছে। বাস ছুটে চলেছে দ্রুত গতিতে। মেঘালয় ব্যাগ থেকে চাদর বের করে গায়ে জড়িয়ে নিল। মিশু বুঝতে পেরে বলল, এক্সকিউজ মি। ইস, আমি কি আপনার চাদরটা শেয়ার করতে পারি? শিওর। মেঘালয় একটু কাছে এগিয়ে এসে চাদরটা মিশুর গায়ের উপরেও টেনে নিল। মিশু একদম মেঘালয়ের শরীর ঘেঁষে বসে বলল, আমি কি আপনার কাঁধে মাথা রাখতে পারি? শিওর, আমার কাঁধ তো আপনাদেরকে সেবা দেওয়ার জন্যই ম্যাম। আপনাদেরকে মানে? আমার মিসেসকে আর আমার মিশমিশকে। ওকে, থ্যাঙ্কস। দুজনেই আবারও মুখ টিপে হাসল। মিশু মাথা রাখল মেঘালয়ের কাঁধের উপর। মেঘালয় সিটটা লম্বা করে দিয়ে শুয়ে পড়ল। মিশুও শুয়ে পড়ল মেঘালয়ের বুকের উপর। দুজনেই শুধু মুখ টিপে হাসছে। মিশু অন্ধকারেই মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে বলল, হেই, হোয়াটস ইয়োর প্রবলেম? সরি। হাগ মি। মেঘালয় মুচকি হেসে জড়িয়ে ধরল মিশুকে। মেয়েটাও দুষ্টুমিতে কম না। একে অপরকে জোড়াজড়ি করে অর্ধশোয়া অবস্থায় সিটে হেলান দিয়ে রইল। অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর মিশু মাথা তুলে বলল, এত সুখ সুখ লাগে কেন? উত্তরে মেঘালয় নিচু হয়ে নিজের ঠোঁট দিয়ে মিশুর ঠোঁটে মৃদু চাপ দিল। সুখে ভেসে যেতে লাগল মিশু। দুহাতে মেঘালয়ের জ্যাকেট খামচে ধরতে লাগল। মেঘালয় এক হাতে মিশুর কোমরটা ঝাপটে ধরে অন্য হাতে চাদরের ভেতরে দুষ্টুমি চালিয়ে যেতে লাগল। ২৮ বছরের এক যুবক আর ১৮ বছরের এক তরুণী, দুজনের সমস্ত সত্তা যেন এক হয়ে মিশে যেতে আরম্ভ করেছে। দুজনের ইচ্ছে, ভালো লাগা, ভালোবাসা সবকিছু একই ধারায় মিশে যাচ্ছে। ভালোবাসা আর স্পর্শ যেখানে অটল, বয়স আর অন্য সমস্ত ব্যবধান সেখানে তুচ্ছ। এরপর আগামীকাল চলবে।